সঙ্গীন প্রণয়াশক্তি পর্ব সংখ্যা ৩৭-৩৮। লেখনীতে সুরায়া রাফা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। অনুর ছোট্ট বোনটার উদ্ভ্রান্ত ভগ্ন হৃদয়ের কান্না আর কষ্ট দেখে অবশেষে কিছুটা হলেও হৃদয় টলল অনুর। মনের মণিকোঠায় কোথায় যেন চিনচিনে নাড়া দিয়ে উঠল ওর। যেখানে মানুষ দুইটা একজন আরেকজনকে ছাড়া মরে যাচ্ছে, সেখানে এত সমাজ বিবেচনা করে কি লাভ? বুঝে আসে না অনুর। তাছাড়া ধর্মে যে সম্পর্কের পুরোপুরি বৈধতা আছে, সেখানে সামান্য সমাজ আর সমাজের কটূক্তির দোহাই দেওয়াটা নিছক ছেলেমানুষি নয় কি? জ্ঞানকৃতি কবেই বা মেনেছে এই সমাজের নিয়মকানুন? তার মতো মানুষকে সমাজে শেকলে বদ্ধ করা কেবলই কল্পনা মাত্র। অথচ এসবের মাঝে পড়ে শুধু শুধু পাহাড় সমান কষ্টে পিষ্ট হয়ে যাচ্ছে ওইটুকুনি মেয়েটা। এতদিন যেমন তেমন ছিল, দেশে ফেরার পরে এখন আবার শুরু হয়েছে মামি আর রেজা ভাইয়ের উপদ্রব। সব মিলে নিজের ছোট্ট বোনের এমন হৃদয় নিংড়ানো কান্নার জোয়ার চোখের সামনে আর দেখতে পারল না অনু। করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে কিছু ক্ষিপ্ত সিদ্ধান্ত সমেত নিজের সকল সংশয় ভুলে ছুটে যেতে লাগলো মায়ের কক্ষের দিকে। চৈত্র মাসের ভাবসা গরম। মাথার ওপর অনবরত ঘুরতে থাকা বৈদ্যুতিক পাখাটা জীবন ফুরিয়ে এসেছে বোধহয়। তবুও কর্মক্ষেত্র অটল সে। পুরাতন আমলের পাখা মজবুত তো হবেই। রাতের বেলাতেও এইটুকুনি ঠান্ডা হাওয়া নেই। তাই রুমের মধ্যে এয়ার কুলার মেশিন চালিয়ে ইজি চেয়ারে বসে বেশ মনোযোগ দিয়ে বই পড়ছেন আজমেরি শেখ। সেই প্রথম জীবন থেকে সাহিত্য তার ভীষণ আগ্রহ। জামশেদ জায়ানের সাথে বিয়ে হওয়ার পর তিনি মহলের এক কোণে একটা ছোটখাটো লাইব্রেরি উপহার দিয়েছিলেন আজমেরি শেখকে। ভালোবাসা প্রকাশের ফলস্বরূপ লাইব্রেরির নাম দিয়েছিলেন মেরির রংমহল। কিছু বছর আগেও ব্যবসায়ী কাজে স্বামীকে সাহায্য করার পরে যে ফুরসতটুকু মিলত, সেই সময়টা লাইব্রেরিতেই কাটাতেন আজমেরি শেখ। খুব মন দিয়ে নাড়াচাড়া করতেন পছন্দের বইগুলো। একে একে পাতা উল্টে বুক ফুলিয়ে নিতেন নতুন বইয়ের সুঘ্রাণ। মাঝখানে অবশ্য অসুস্থতায় কেটে গিয়েছে বেশ কিছু বছর। এখন আর আগের মতো চোখের তীক্ষ্ণ পাওয়াটা অবশিষ্ট নেই। তাই চোখের ওপর মোটা ফ্রেমের চশমা লাগিয়ে বহু বছরের অভ্যাসে কিছুটা শান দিতে বসেছেন তিনি আজ। আজমেরি শেখ যখন বইয়ের পাতায় বুঁদ হয়ে আছেন, তখনই হুড়মুড়িয়ে কক্ষে প্রবেশ করে অনু। অনুর এমন অকস্মাৎ আগমনে ভুরুকুটি করে আজমেরি শেখ বলেন, এটা কি ধরনের আচরণ অনু? কারো রুমে ঢুকতেই হলে আগে নক করতে হয়, এখনো শিখাতে পারিনি কেন? মায়ের কথায় কোনরূপ তোয়াক্কা না করে অনু হাতের মাঝে হাত দিয়ে কসলাতে কসলাতে বলল, মামি কেন অরুর রুমের দরজায় তালা লাগিয়েছে মা? তুমি কিছু বলনি? আজমেরি শেখ কিছুটা আশ্চর্য হয়ে বললেন, তালা লাগিয়েছে মানে? মায়ের কথার পাশে অনু কিছু বলবে তার আগে রুমের মাঝে আগমন ঘটে অনুর মামি জাহানারার। অনুরা আমেরিকা থেকে ফেরার পরে পুরো বাড়ি শুদ্ধ এসে কৃতিকুঞ্জে হাজির হয়েছে তারা। উদ্দেশ্য আজমেরি শেখের দেখভাল করা। অনুর মামা ভূমি অফিসের ছোটখাটো কর্মকর্তা। তিনি মেয়েলি ঝুটঝামেলায় খুব কমই থাকেন। তবে কৃতিকুঞ্জের মতো আলিশান বাড়িতে ১ মাস কেন, ১ বছর বেড়াতেও তার কোনো অসুবিধা নেই। তার উপর এখন তার বোনও সুস্থ সবল ফিরেছে। আগে তো ধিঙ্গি মেয়ে দুটোর সাথে জাহানারা সারাদিন কথা কাটাকাটি লেগেই থাকতো। এখন আর সেই সুযোগ নেই। কারণ মামির সাথে বেয়াদবি করলে কিভাবে মেয়েদের সুশিক্ষা দিতে হয় সেটা তার বোন ভালো করেই জানে। ওই জন্যই তো বইয়ের এক কথাতে এখানে বেড়াতে চলে আসা। জাহানারা অবশ্য অন্য উদ্দেশ্যে রয়েছে। সেটা ফলিয়ে তবে এ বাড়ি থেকে বিদেয় হবে সে, তার আগে নয়। অনুর কথায় আশ্চর্য হয়ে আজমেরি শেখ কিছু জিজ্ঞেস করতে যাবেন, তার আগে জাহানারা এগিয়ে এসে বলেন, কি করব বলো আজমেরি? তোমার ছোট মেয়েটা অসহ্য রকমের চেঁচামেচি করছে, বাড়ি মাথায় তুলে ফেলেছে। তার উপর অন্দরমহলের সব দামি দামি জিনিসপত্রগুলো ভেঙে টুকরো টুকরো করে ছেড়েছে। বিশ্বাস না হলে নিচে গিয়ে দেখো একবার। মামির কথায় তেতে ওঠে অনু। ভাঙলে ওর স্বামীর টাকায় কেনা জিনিস ভাঙছে, তাতে তোমার কি মামি? অনুর মুখে কৃতিকের গুণগান শুনে গর্জে উঠলেন আজমেরি শেখ। মেয়েকে ধমক দিয়ে বললেন, চুপ করো। কে কার স্বামী? কোথাকার কোন থাইল্যান্ডে বসে বিয়ে পড়িয়েছে, রেজিস্ট্রি করেছে, ওসব আমি মানি না। কেন মানো না মা? অস্বীকার করতে পারবে অরু যে কৃতিক ভাইয়ের বিবাহিতা স্ত্রী? তাছাড়া অরু ৪ দিন যাবৎ কৃতিক ভাইয়ের সাথে ছিল, একসাথে একই ছাদের নিচে। আর সবচেয়ে বড় কথা, ওরা একজন আরেকজনকে ভালোবাসে। তাহলে মেনে নিতে সমস্যা কোথায়? অনুর কথার পাশে আজমেরি শেখ কিছু বলার আগে জাহানারা মুখ দিয়ে বিরক্তিকর স্যাঁ স্যাঁ উচ্চারণ করে বলে ওঠে, কতটা লজ্জা শরমের মাথা খেলে মানুষ এই কাজ করতে পারে বাপু? শেষ পর্যন্ত কিনা নিজের মায়ের সৎ ছেলের গলায় ঝুলে পড়লো, স্যাঁ। আমার তো মনে হয় ওই ছেলে ফুর্তি করার জন্য এত নাটক করছে। ফুর্তি করা শেষ, এখন আর এদিকে ফিরেও তাকাবে না। মামির কথায় শক্ত হয়ে এলো অনুর চোয়াল।
এরা ভাবে এটা কি নিজেকে যা খুশি তাই বলে যাচ্ছে। ওদিকে আজমেরি শেখেরও কানে লাগছে কথাগুলো। নিজের সন্তানকে নিয়ে কেউ এসব বলে কানে লাগারই কথা। আজ নিজের ভাইয়ের বউ বলেছে, দুদিন পর মহল্লার লোকেরাও বলবে। তারপর ধীরে ধীরে পার্টি অফিসে সবাই পিঠপিছে খিল্লি ওড়াবে। তার মেয়েকে নিয়ে বাজে কুরুচিকর মন্তব্য করবে। খুব গভীর আর অন্তরঙ্গ ব্যাপারগুলো নিয়ে হাসাহাসি করবে। এখনই সেসব কথা ভাবতে গেলে মেজাজ সপ্ত আসমানে চড়ে যায় আজমেরী শেখের। তিনি খ্যাপাটে অনুকে তৎক্ষণাৎ ধমকের সুরে থামিয়ে দিয়ে বললেন, ওরও যদি একটা রাস্তার ছেলেকেও ভালোবাসতো, তবুও তার অন্যান্য যোগ্যতা বিচার করে মেনে নিতাম আমি। কিন্তু জায়ান্ট কৃতিককে মানা যায় না। তাই এইসব বিষয় নিয়ে আর একটা কথাও বাড়াবে না অনু। চুপচাপ থাকবে। সবার সামনে কিছু জানাজানি হয়ে যাওয়ার আগে ওর জন্য উপযুক্ত একটা ব্যবস্থা করব আমি। অনু বিচলিত হয়ে তেতো গলায় বলল, জায়ান্ট কৃতিকের দোষটা কোথায় মা? তখন থেকে অনু ক্রমাগত মুখে মুখে তর্ক করছে, তাও এইরকম একটা জটিল বিষয় নিয়ে। ব্যাপারটা মোটেও ভালো লাগছে না আজমের শেখের। তাই তিনি এবার মেয়েকে চোখ রাঙিয়ে বললেন, আমি বলেছি মেনে নেওয়া যায় না, তার মানে যায় না। আর কোনো প্রশ্ন করবে না। এক্ষুনি নিজের রুমে যাও। অনু থমথমে গলায় বলল, যা ইচ্ছে করো মা, তবে নিজের জেদ আর অহমিকাকে এতটাও বড় করে দেখতে যেও না, যার ফলস্বরূপ তোমার মেয়ের না আবার বড় কোনো ক্ষতি হয়ে যায়। কথাটুকু বলে মামির কোমরের গোছা থেকে টান মেরে অনুর রুমের চাবিটা নিয়ে হনহনিয়ে বেরিয়ে যায় অনু। অনু চলে যেতে শুরু হয়ে যায় জাহানারার ব্রেন ওয়াশ। তিনি এগিয়ে গিয়ে আজমেরি শেখের উদ্দেশ্যে বলেন, সে কবে থেকে বলছি তোমায় আজমেরি। অনু বড় হয়েছে। আমার রেজাও মার্শাল্লাহ নাম দাম কামিয়েছে অনেক। পুরো ঢাকা দক্ষিণে ছাত্রলীগের সভাপতি হয়েছে 1 বছরে। রেজার কথায় বড় বড় মাথাওয়ালা লোকেরা এখনো উঠে বসে। তাছাড়া আমার ছেলের ক্ষমতা তো তোমরা নিজের চোখেই দেখলে। তোমাদের সকল বন্দোবস্ত সেরে হুট করেই কেমন আমেরিকা থেকে নিয়ে এলো। ক্ষমতা না থাকলে কি এসব হয়? তাই এখনো সময় আছে। ওর মতো উচ্ছন্নে গিয়ে ভুলভাল কাহিনী ঘটানোর আগে অনু আর রেজার গাঁটছড়াটা বেঁধে দাও। তাহলে ঘরের মেয়ে ঘরেই থাকলো, মাঝখান থেকে তোমার একটা ছেলেও জুটলো। একসাথে অনেকগুলো কথা শেষ করে রুম ছেড়ে বেরিয়ে যেতে যেতে জাহানারা পুনরায় বললেন, আমি যা বলি তোমার ভালোর জন্যই বলি বোন। অন্যের কথায় প্রভাবিত হওয়ার মতো মানুষ আজমেরি শেখ নয়। কিন্তু ওরে এবার ইউএসএ তে গিয়ে যা যা ঘটালো, তাতে অনুর প্রতি সন্দেহ আর শঙ্কা দুটোই তার মনে দানা বেঁধেছে কিছুটা। এক মেয়ের জন্য মান সম্মান খোয়া যাচ্ছে। এই সময় অন্য মেয়েকে সম্মানের সাথে উপযুক্ত গুণগান সম্পূর্ণ পাত্রস্থ করাটা অনেকটাই চ্যালেঞ্জের মতোই। তাই আপাতত আজমেরি শেখের মাথায় জাহানারার কথাগুলো ঘুরপাক খাচ্ছে। ঠিকই তো, এভাবে শর্ট নোটিশে কতটা সহজেই দায়িত্ব নিয়ে সবকিছু গুছিয়ে ফেলেছে রেজা। তাছাড়া আরেকটা কথা তো ঠিক, এখন আর সেই এলাকার নেতাদের লেজ ধরে ঘুরে বেড়ানো পাতি নেতা নেই রেজা। নিজের যোগ্যতায় বেশ ভালোই নামদাম কামিয়েছে সে। দেখতে শুনতেও খারাপ না। এক কথায় পাত্র হিসাবে ভালো। শুধু ভালো নয়, বরং বেশ ভালো। মামির কাছ থেকে চাবিটা ছিনিয়ে নিয়ে অনু যখন দ্রুত পা ফেলে ওর রুমের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই হুট করে সামনে চলে আসে রেজা আর ওর ছোট বোন রূপা। না, রেজা অনুর পথ আটকিয়ে দাঁড়ায়নি, বরং দুজন দুদিক থেকে আসছিল বলে পথিমধ্যে দেখা। আমেরিকা থেকে আসার পর এটাই বোধহয় প্রথম সাক্ষাৎ ওদের, যার ফলস্বরূপ অনুকে দেখা মাত্রই পা দুটো থমকে যায় রেজার। রেজার পেছনে ওর ছোট বোন রূপাও ছিল। মাত্র সন্ধ্যার টিউশন থেকে ফিরেছে সে, এখন রুমেই যেত। কিন্তু পথিমধ্যে ভাইকে এভাবে আচমকা দাঁড়িয়ে পড়তে দেখে তাই দৃষ্টি অনুসরণ করে সামনে আগন্তুককে দেখার জন্য একটুখানি উকি দেয় রূপা। উকি দিতে চোখের সামনে অনুকে দেখতে পেয়ে দৌড়ে এসে রূপা বলল, আরে ভাবি যে, কতদিন পর দেখা হলো তোমার সাথে। এমনিতে মেজাজ চড়াও হয়ে আছে, মাথাটা যন্ত্রণায় ধিরিম ধিরিম আওয়াজ করছে। তার উপর রূপার এমন অহেতুক ভাবি সম্বোধনে বেশ বিরক্ত হলো অনু। তৎক্ষণাৎ রূপাকে চোখ রাঙিয়ে বলল, কে তোর ভাবি? আপু বল। অনুর ধমকে রূপা মুখ কালো করে চলে যেতেই রেজা খানিকটা এগিয়ে এসে শুধালো, কেমন আছো অনু? অনু বিরক্তিতে চিরবিরিয়ে উঠে বলল, ভালো নেই। কেন? অনু এবার ঘুরে দাঁড়িয়ে আগাগোড়া পরখ করলো রেজাকে। আগের চেয়েও বেশভূষায় বেশ পরিবর্তন হয়েছে তার। চেহারায় এখন আগের মতো মদন মদন ভাবটা আর নেই। সাদা পায়জামা পাঞ্জাবি আর মুখ ভর্তি খড়দাড়িতে ভালোই লাগছে দেখতে। কোথাও যেন একটা গুন্ডা মাস্তান ভাইব আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অনুর চোখে রেজাকে সেই আগের মতোই মদন মদন লাগছে। রেজা এখনো প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে দেখে অনু নিজের ভ্রম ছেড়ে বেরিয়ে এসে বলল, আপনার মা ভালো থাকতে দিলে তো?
অনুর কথার পাশে রেজা স্নেহের স্বর বুলিয়ে বলল, এভাবে কেন বলছো অনু? এখন একটু সহ্য করো। বিয়ের পর মাকে সামলানোর দায়িত্ব আমার। অনু অবাকের চরম শিখরে পৌঁছে বলে, কিসের বিয়ে? কার বিয়ে? কি বলছেন যাতা? রেজা ঠোঁট কামড়ে হেসে বলল, এবার আমাদের বিয়েটা সত্যিই হচ্ছে প্রিয়া আমার। একটু আগে শুনে এলাম মা আর ফুপি বিয়ে নিয়ে আলাপ করছে। একটু সবুর করো, তোমাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বউ করে নিয়ে যাব আমি। রেজার পকর পকর অনু এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে অরুর ঘরের দিকে এগিয়ে যেতে যেতে বজ্রকণ্ঠে বলল, রিডিকিউলাস। রেজা লাজুক হেসে হালকা মাথা চুলকে বলে ওঠে, হ্যাঁ, ওইটাই। রেজার দিক থেকে মুখ সরিয়ে অন্যদিকে তাকানোর সঙ্গে সঙ্গে মুখভঙ্গিমা পাল্টে গেল অনুর। রাগে রাগে চেহারাটা মুহূর্তেই ধারণ করলো অসহায় রূপ। মুখশ্রী জুড়ে জমা হলো একরাশ ঘন কালো আতঙ্কের মেঘ। দেখে মনে হচ্ছে টলটলে চোখ দুটো থেকে এখনই নেমে আসবে অসহায় অপরাগ বারিধারা। তপ্ত ব্যথা তরু দীর্ঘশ্বাস ছেড়ে করিডোর দিয়ে যেতে যেতে বিড়বিড়ালো অনু, শুনেছি বাড়ির বড় মেয়েরা সবসময় স্যাক্রিফাইস করে। আমি যদি নিজের ভালোবাসার বেলায় একটুখানি স্বার্থপর হই, তাহলে কি খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাবে? আমিও কি ওর মতো খারাপ আর অবাধ্য মেয়ে হয়ে যাব? কৃতিকুঞ্জের হলরুমে টাঙানো দেওয়াল জড়ো বিশাল ঘড়িটায় টং টং আওয়াজ করে সকাল ৮টার জানান দিচ্ছে। তবে এখন পর্যন্ত বিছানা ছাড়েনি কেউ। নিচে ডাইনিং এর জায়গাটা পুরোপুরি ফাঁকা। সেই সুযোগে সবার আড়ালে অরুকে একটুখানি মাংস ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছে অনু। খাবারের লোকমা মুখে নিয়ে বসে বসে ফোপাচ্ছে অরু। কিছুতেই মুখ থেকে গলায় নামছে না। সেই তখন থেকে একইভাবে বসে আছে দেখে অনু এবার ধমকের স্বরে বলল, কি ব্যাপার, খাচ্ছিস না কেন? অরু হেসকে তুলে বলে, খাবার গলা দিয়ে নামছে না আপা, আমি ওনার কাছে যাব। বিশ্বাস কর, ওনার থেকে এতটা দূরে চলে এসেছি, সেটা ভাবলেও আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। গলাকাটা মুরগির মতো ছটফট করে উঠছে হৃদয়টা। আমাদের কি আর কখনো দেখা হবে না আপা? উনি তো আমাকে না দেখে থাকতে পারে না, প্রচুর রেগে যায়। আচ্ছা, অতিরিক্ত টেনশনে ওনার যদি আবারও প্যানিক অ্যাটাক হয়, আবারও যদি নাক দিয়ে রক্ত পড়ে, তাহলে? উনি তো পুরোপুরি সেন্সলেস হয়ে যায়। ওনার অনেক কষ্ট হয় আপা। খাবার মুখে নিয়ে ৩১ বছরের কৃতিকের জন্য মাত্র ১৯-এ পা দেওয়া অরুর এমন দুশ্চিন্তা দেখে অনু হতবাক হয়ে তাকিয়ে আছে ওর ছোট বোনের দিকে। ঠিক কতটা ভালোবাসলে সামান্য ভৌগোলিক দূরত্বে মানুষ এতটা ছটফট আর আহাজারি করে, জানা নেই অনুর। তাই বলার আগে কিছু ভেবে না পেয়ে অরুকে সান্ত্বনা দিয়ে অনু বলে, সব ঠিক হয়ে যাবে বোন আমার। কৃতিক ভাইয়া ঠিক কোনো একদিন চলে আসবে। এখন খেয়ে নে। অনু কথাটা বলেছে কি বলেনি, তখনই ওর মুখ থেকে কথা ছৌ মেরে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ডাইনিং এর দিকে এগিয়ে এসে জাহানারা বলেন, খাওয়া খাওয়া, বেশি করে খাওয়া। শরীর ভেঙে চুরে যা হাল হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে এই বাড়ির ছোট সাহেব সর্বনাশের আর কিচ্ছুটি আর বাদ রাখেনি। মামির আকার ইঙ্গিতে করা নোংরা তিরস্কারে থমথমে হয়ে ওঠে অনুর মুখ। এসবের কারণেই তো অরুকে মামির সামনে খুব একটা পড়তে দেয় না ও। অনুর এসব রাগ ঢাকের দু পয়সা তোয়াক্কা না করে জাহানারা এগিয়ে এসে আঙুল উঁচিয়ে অরুর ঢিলে হয়ে যাওয়া জামাটা দেখিয়ে বলল, দেখ দেখ, জামাটা পর্যন্ত কাঁধ থেকে ঝুলে পড়ছে। কি ধকলটাই না গিয়েছে মেয়ের ওপর দিয়ে। আগে তো এমন ছিলই না। অথচ এ বাড়ির ছেলের সাথে কদিন থেকেই এই হাল। হ্যাঁ রে অরু, হাঁটুর বয়সী মেয়ে হয়ে বয়সে অমন বড় সৎ ভাইয়ের সাথে থাকতে তোর একটুও ভয় করলো না? মামি এখন ইচ্ছে করে লাগাম ছাড়া কথা বলে ঝামেলা পাকাতে চাচ্ছে। ব্যাপারটা বুঝে আসতেই চেঁচিয়ে উঠল অনু, মামি চুপ করবে তুমি? মামির বলা নোংরা কথার মাথায় এতক্ষণে নিজের শরীরের দিকে চাইল অরু। আসলেই ও আগের চেয়ে অনেকটা শুকিয়ে গিয়েছে। তবে এটা আজ বা কাল নয়। প্রায় মাসখানেক আগে কৃতিক যখন হুট করে ওর সাথে দেখা করতে আসা বন্ধ করে দিয়েছিল, তখনকার ঘটনা। ঘুরিয়ে পেঁচিয়ে হলেও কথাটা সত্যি। কৃতিকের জন্য শারীরিক এই অধঃপতন অরুর। তাই অরু নিজের জামাটা ঠিক করে খাবার চিবোতে চিবোতে মামির উদ্দেশ্যে বলল, স্বামীর সাথে থাকতে ভয় কিসের মামি? বিয়ের পরে মামার সাথে থাকতে তোমার বুঝি খুব ভয় হতো? শুনেছি তোমার আর মামার বয়সের পার্থক্য প্রায় ১৫ বছরের। সেখানে তো আমি তো আমার স্বামীর চেয়ে ১২ বছরের ছোট মাত্র। এইটুকুনি মেয়ের মুখে এত বড় অপমানজনক কথা শুনে ঝাঁঝিয়ে উঠলেন জাহানারা। আশেপাশে কোনো কিছুর তোয়াক্কা না করে খিটমিটিয়ে বললেন, বিদেশে গিয়ে নষ্টা হয়ে ফিরেছিস, আবার বড় বড় কথা বলা হচ্ছে? মহল্লার মানুষকে বলে দিলে তখন বুঝবে অপমান কাকে বলে। মামি, কি সমস্যা তোমার? কেন গায়ে পড়ে শুধু শুধু ঝগড়া করছো? আর কাকে কি বলছো তুমি? যে গদিতে বসে পায়ে পা দোলাচ্ছ, সেটা ওর স্বামীর টাকায় কেনা। তাই ভালোই ভালোই বলছে মুখ সামলাও।
পরিণাম খারাপ হতে পারে। জায়ান্ট কৃতিককে চেনো না তুমি। জাহানারা তীরের ফলার মতো দৃষ্টি ভস্ম করল অনুকে। তিনি সেভাবেই তাকিয়ে বললেন, কদিন পরে ছেলের বউ হবে বলে তোকে কিছু বলছি না অনু। তাই বলে এই না যে মুখে মুখে তর্ক করলে তোকে ছেড়ে দেব আমি। অনু আশ্চর্য হয়ে শুধালো, কি বলছো? কার ছেলের বউ? তোমার আর রেজার বিয়ে ঠিক করা হয়েছে। মায়ের মুখ থেকে ভেসে আসা অকস্মাৎ কথাটা ধূমকেতুর হলকার মতো ছুটে এলো কর্ণকহরে ঝংকার তুলল অনুর। ও তৎক্ষণাৎ পাশ ঘুরিয়ে মায়ের দিকে তাকিয়ে আহত সুরে ডাকলো, মা। আজমেরি সিঁড়ির রেলিং ধরে নামতে নামতে বললেন, আশা করি তোমার কোনো আপত্তি নেই। অনু কাতরে উঠে বলল, এত তাড়াহুড়ো কেন মা? মাত্র কদিনই তো হলো আমরা দেশে ফিরলাম। তুমি এখনো সুস্থ হওনি পুরোপুরি। তোমাকে এখনো মাসে মাসে চেক আপের জন্য ইউএসএ তে যেতে হবে। আর এখনই কি না? ওই জন্যই তো তাড়াহুড়ো। তোমাদের জন্য করণীয় দায়িত্বটুকু ভালোই ভালোই পালন করতে পারলে তবেই আমার শান্তি। তাছাড়া তোমার বিয়ে না হলে অরুকে বিয়ে দেওয়া যাবে না। এই মুহূর্তে অরুর বিয়ে হওয়াটা জরুরি। কিন্তু বড় বোনের আগে ছোট বোনকে বিয়ে দিতে গেলে মানুষ পেছনের কাহিনী খুঁজতে শুরু করবে। এটা তো আর আমেরিকা নয়। তাই আপাতত অরুর নয়, তোমার বিয়েটাই মোক্ষম আমার কাছে। আশা করি এবার তোমার কোনো আপত্তি নেই। মায়ের কথা শেষ হতেই চেঁচিয়ে উঠল অনু। জড়ানো কণ্ঠে বলল, হ্যাঁ, হ্যাঁ, অনেক আপত্তি আছে। আমি এই বিয়েটা কিছুতেই করতে পারবো না মা। অনুর প্রতিক্রিয়া শুনে আজমের শেখ মুখে কিছু বললেন না। চুপ করে খানিকক্ষণ তাকিয়ে রইলেন মেয়ের মুখের দিকে। অতঃপর আহত সুরে বলে উঠলেন, ইদানিং আমার শরীরটা ভালো যাচ্ছে না অনু। যখন তখন আবারও পড়ে যেতে পারি। তবে মনে হয় না এইবার পড়ে গেলে আর কোনোদিন উঠতে পারবো। সুস্থ থাকতে কথা শোনো মায়ের, নয়তো পরে আফসোস করবে। মায়ের কথায় অনু ওর দু বোনের মুখ থেকে রক্ত সরে গেল। ওরা কি মায়ের সাথে বেশি বেশি করে ফেললো? সেটাই ভাবছে আপাতত। অনুর হাত পা কাঁপছে। মনে হয় না আর শেষ রক্ষা হবে। অরু তো তাও কয়েকটা দিনের জন্য হলেও কৃতিকের হতে পেরেছিল। ওদের ভালোবাসা পূর্ণতা পেয়েছিল। কিন্তু অনুদের অপূর্ণ ভালোবাসার কি হবে? এই, কি হবে? ভাবতেই গিয়ে বুকের ভেতরে এলোপাথারি ঝড় উঠেছে অনুর। সেই ঝড়ে একের পর এক ভেঙে গুড়িয়ে যাচ্ছে আশা, ভরসা, প্রতিশ্রুতি সব। প্রত্যয়ের সাথে প্রথম দেখা হওয়া থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত মনস্পটে খচিত প্রতিটা মুহূর্ত যেন হুট করে দাউ দাউ করে অগ্নিশিখা জ্বালিয়ে দিচ্ছে কেউ। অনু আর এভাবে ভেজা চোখ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারল না সবার সামনে। এঁটো হাত সহই ছুটে চলে গেল নিজের রুমে। অতঃপর দরজা লাগানোর কর্কশ আওয়াজ ভেসে এলো দোতলার কোনো একটা ঘর থেকে। সন্ধে হতে ল্যান্টার্ন আর সফটিকের আলোয় আলোকিত হয়ে উঠেছে হিরিকো খচিত বাড়ির চারিপাশ। ভেতরে সফট গানের তালে তালে শরীর দোলাচ্ছে তরুণ তরুণীর দল। হাতে থাকা হুইস্কি আর রেড ওয়াইনের প্রভাবে কেউ মাতাল, আবার কেউ অর্ধ মাতাল। তবুও মিউজিকের তালে তালে পায়ে পা মিলিয়ে কোমর দোলাতে মোটেও অপারগ নয় তারা। বিশাল বারের এক কোণে যে বার কাউন্টার রয়েছে, সেখানে বারস্টুল পেতে ডোরাকে কোলে নিয়ে বসে রেড ওয়াইনে চুমুক দিচ্ছে কৃতিক। পরনে এখনো পুরোপুরি ফর্মাল ড্রেস। দেখে মনে হচ্ছে ভার্সিটি থেকে এখানে এসেছে সে। কৃতিকের মোটেই ডিস্কোবার কিংবা হট্টগোল পছন্দ নয়। তাই নিজের মতো করে একটুখানি সময় কাটাতে হলে এখানে চলে আসে ও। ছোট্ট ডোরা নিজের নরম তুলতুলে গাটা পুরোপুরি কৃতিকের হাতে ছেড়ে দিয়ে অধো অধো চোখ খুলে ঝিমাচ্ছে। মনে হয় অ্যালকোহলের গন্ধে ওরও নেশা ধরে এসেছে। কৃতিক ডোরার দিকে এক ঝলক তাকিয়ে দাঁত খিচিয়ে বলল, তোর মালিকের মতো ঢং করা বন্ধ কর, নয়তো মাথায় তুলে একটা আছাড় দেব। ডোরা বেচারি হয়তো জানেই না আসলে ওর দোষটা কোথায়। তাই সহসা চুপচাপ বসে রইল ও। ডোরাকে ধমক দিয়ে কৃতিক যখন আবারও ওয়াইনে মন দেয়, তখনই বারের মধ্যে একে একে আগমন ঘটে অর্ণব, এলিসা আর সায়রের। ওরা আজকাল কৃতিককে নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকে। ওই জন্যই নিজেদের অবসর হলেই হুটহাট লোকেশন ট্র্যাক করে চলে আসে কৃতিকের কাছে, ওকে একটু সময় দেওয়ার জন্য। ঠিক আগের মতো। ওদেরকে দেখে কৃতিক ভালো মন্দ কিছুই বলল না, বরং ভাবলেশহীন হয়ে বসে রইল আগের ন্যায়। অর্ণব এগিয়ে এসে বারস্টুল টেনে বসতে বসতে অবাক হয়ে শুধালো, দেখে তো মনে হচ্ছে ভার্সিটি থেকে ফিরেছিস। তাহলে বেড়ালের বাচ্চা কোলে নিয়ে বারে কি করছিস তুই? কৃতিক ঠোঁট উল্টে না সূচক মাথা নাড়িয়ে বলল, জানি না। সায়ের একটু ভালো করে নজর বুলিয়ে বলল, আরে, এটা তো অরুর বেড়াল। কৃতিক ভুরু কুঁচকে বলল, তোকে জিজ্ঞেস করেছি? কতবার বলেছি ওর নাম মুখে আনবি না তুই? এলিসা ওদের থামিয়ে দিয়ে বলল, থাম না তোরা। যে কে তুই তো বেড়াল দেখলে অ্যালার্জি অ্যালার্জি বলে নাক ছিটকাস। এখন তাহলে বিড়াল নিয়ে বাড়ি কি করিস তুই?
আর কতক্ষণ ধরে এখানে বসে আছিস? আদৌ ভার্সিটিতে গিয়েছিলি? কৃতিক কোনরূপ জবাব না দিয়ে নির্লিপ্ত মুখে পকেট থেকে একটা কাগজ বের করে টেবিলের উপরে রেখে পুনরায় চুমুক দিল ওয়াইনের গ্লাসে। কাগজে কি আছে দেখার জন্য অর্ণব তাড়াহুড়ো করে কাগজটা লুফে নিয়ে সেটাতে চোখ বুলিয়ে আশ্চর্য কণ্ঠে বলে ওঠে, তুই রিজাইন দিয়েছিস মানে? এটা তোর শখের জব ছিল। কৃতিক সামান্য হাসিতে ঠোঁট প্রসারিত করে বলে, আই নো। এলিসা রেগে মেগে বলল, তাহলে হুট করে রিজাইন দিয়েছিস কেন? ওর জন্য? সবকিছুর একটা লিমিট থাকতে হয় যে কে। এভাবে লিমিট ক্রস করে কেউ লাইফ লিড করতে পারে না। তুই আজকাল যা শুরু করেছিস তাতে খুব শীঘ্রই মরে যাবি তুই। সায়ের নাক চোখ শিকোয় তুলে বলল, গাইস, ওর সাথে থাকতে থাকতে বিড়ালটা অসভ্য আর উগ্র হয়ে যাচ্ছে। আমাদের উচিত বিড়ালটাকে হেফাজতে নিয়ে নেওয়া, নয়তো কোনোদিন দেখবে বিড়ালটারও অতিরিক্ত ডিপ্রেশনে নোজ ব্লিডিং হচ্ছে। ওদের এক একজনের যুক্তি শুনে কৃতিক বিরক্ত হয়ে কর্কশ আওয়াজে বলে উঠল, আহ চুপ করবি তোরা। আমি ডিপ্রেসড হয়ে ঘরে বসে থাকার জন্য মোটেই জব ছাড়িনি, বিডিতে যাওয়ার জন্য ছেড়েছি। এবার অর্ণব, এলিসা, সায়র একযোগে বলল, কি? তুই অবশেষে বিড়িতে ফিরছিস? কৃতিক ওয়াইনের গ্লাসে শেষ চুমুকটা দিতে দিতে বলল, একবারের জন্য যাচ্ছি না, বেশ কিছু হিসেব নিকেশ বাকি পড়ে আছে, সেগুলো সুদে আসলে মেলাতে যাচ্ছি। তাছাড়া আরো একজনকে খুব কাছ থেকে শাস্তি দেওয়াটাও বাকি পড়ে আছে। আমি আবার বাকির খাতা খুব বেশি দিন ফেলে রাখি না। তির্যক ছুরির ফলার মতো কথাগুলো উগরে দিয়ে ডোরাকে নিয়ে উঠে যায় কৃতিক। যাওয়ার আগে ঘাড় ঘুরিয়ে একবার পেছনে তাকিয়ে ওদের উদ্দেশ্যে বলে, বাই দ্য ওয়ে, শি ইজ নট বিড়ালের বাচ্চা, হার নেম ইজ ডোরা। কৃতিক চলে গেলে সায়র, অর্ণব আর এলিসা কাঁধে হাত দিয়ে অস্পষ্টে বলে ওঠে, দোস্ত, এবারের ভ্যাকেশনটা বাংলাদেশে কাটালে কেমন হয়? অর্ণব দাঁত কটমটিয়ে সায়রের এক হাতে ঝাড়া মেরে এলিসার কাঁধ থেকে সরিয়ে দিয়ে বলল, কেমন হয় সেটা পরে বলছি, তার আগে তুই আমার বইয়ের কাঁধ থেকে হাত ছড়া গর্ধপ। সায়র দীর্ঘশ্বাস ছেড়ে গালে হাত দিয়ে মিনমিনিয়ে বলল, আজ একটা বউ নেই বলে বন্ধুরাও মির্জাফরের মতো আচরণ করে, হাহ। দেখতে পাচ্ছি না, ছুতে পাচ্ছি না, ভুলতে পারছি না, তবুও তুমি আছো। এ তোমার কেমন থাকা যায় কৃতিক? ল্যাপটপের কিবোর্ডে এতটুকু টাইপ করে থামলো ওরু। অতঃপর জায়ান্ট কৃতিক চৌধুরী খচিত যে ইমেল অ্যাকাউন্টটা এখনো সেভ করা রয়েছে সেটার সেন্ড অপশনে ক্লিক করে চোখ বোলালো মেল অ্যাকাউন্টেডের পাশে থাকা ছোট্ট ডিপিতে। ডিপিতে দেখা যাচ্ছে রোদ চশমা আর ব্ল্যাক লেদার জ্যাকেট পরিহিত কৃতিককে, যে বাইকে হেলান দিয়ে উড়োর ওপর হেলমেট নিয়ে নির্বিঘ্নে আকাশের দিকে তাকিয়ে আছে। গম্ভীর মুখখানাও কি স্নিগ্ধময় লাগছে। এই ছবিটা বেশ কিছু বছর আগের হবে হয়তো, অন্তত হেয়ার স্টাইল তো তাই বলছে। দেশে ফেরার পর আজ প্রায় 7 দিন যাবৎ এই একই কাজ ক্রমাগত করে যাচ্ছে ওরু। ও জানে না এই ইমেল অ্যাকাউন্ট আদৌ কৃতিক ব্যবহার করে কিনা, কিন্তু ওই যে আশায় বাঁচে চাষা, সেই রকম বুকের মাঝে জমে থাকা তীব্র দহন আর একটা অনাকাঙ্ক্ষিত আশাকে সামনে রেখে প্রতিদিন কৃতিকের অ্যাকাউন্টে মেইল পাঠায় ওরু। কি জানি হুট করে কৃতিকের চোখ পড়লে তো পড়তেও পারে। কারণ একটাই, কৃতিক নিজে থেকে যোগাযোগ না করলে এছাড়া যোগাযোগের আর কোনো উপায় জানা নেই ওরুর। মেল পাঠানো শেষ হলে সে কখন থেকে একধারে কৃতিকের ছবির দিকে তৃষ্ণার্ত চাতকের ন্যায় তাকিয়ে আছে ওরু। মনে মনে ভাবছে, কতদিন আপনাকে দেখি না, আপনি কত দূরে। আপনার ছবির দিকে তাকালে হৃদয় কেঁপে ওঠে আমার। বারবার মনে হয়, 1000 মাইল দূরত্বে নিজের অতি মূল্যবান কি যেন ফেলে এসেছি আমি। যখন মস্তিষ্কটা গভীরভাবে ভাবতে থাকে কি সেই জিনিস, তখনই মনে পড়ে যায়, আমার আত্মাটাকেই তো আপনার মাঝে ফেলে রেখে এসেছি আমি। এখন আপনিহীন আমার আমিটার অস্তিত্ব যে পৃথিবীর বুকে থেকেও নেই। 6 মাস আগে যখন আমেরিকাতে প্রথম পা রেখেছিলাম, তখনও কি জানতাম কেউ একজন আমার জন্য বুকের ভেতর ভালোবাসার পাহাড় জমিয়ে দিনরাত নিদারুণ কষ্টে অতিবাহিত করছে। আর এখন সেই কষ্টে সুধে আসলে ফেরত দিচ্ছেন আপনি আমাকে। আপনি সত্যিই পাষাণ আর নির্দয়। আপনি আমাকে না দেখে বেশ ভালোই থাকতে পারেন। শুধু শুধু সামনে এলে আমাকে ব্যথা দেওয়ার জন্যই পাগলামি আর রাগ দেখানোর নাটক করেন। এখন সব বুঝতে পারছি আমি। প্রথমে ভালোবাসা, তারপর অভিমান, অতঃপর সর্বশেষে বুকভরা কাতর কান্না। এভাবেই যাচ্ছে অরুর দিন। অরু ভালো নেই, ভালো থাকার কথাও নয়। এক অষ্টাদশীকে নিজের প্রেমে পাগল করে দিয়ে কৃতিকের আর খোঁজ নেই। যে কৃতিক জিদের তোপে গত 8 বছর ধরে বাংলাদেশে আসেনি, সে কখনোই হুট করে শুধুমাত্র অরুর টানে বাংলাদেশে চলে আসবে না নিশ্চয়ই।
অরু হলফ করে বলতে পারে কৃতিক আসবে না। আর এখানেই হয়তো অরুর অপারগতা, অসহায়ত্ব আর দুঃখের দিনের সূচনা। অরু তখনও টেবিলের ওপরে মাথা এলিয়ে রেখে ল্যাপটপে কৃতিকের ছবির দিকে তাকিয়ে অযাচিত চিন্তায় বিভোর হয়েছিল। চোখের কার্নিশ দিয়ে গড়িয়ে যাচ্ছিল অশ্রুসিক্ত নোনা জল। ঠিক যে সময় হুট করে রুমে প্রবেশ করে অনু, রুমের মাঝে কারো উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে ল্যাপটপ বন্ধ করে চোখ বন্ধ করে পেছনে চাইল অরু। দেখল দরজার কাছে অনু দাঁড়িয়ে। আজকাল অনুর মুখের দিকে তাকানো যায় না আর। সবসময় এইটুকুনি হয়ে থাকে শুকিয়ে। অনুর শুকনো মুখের দিকে তাকিয়ে গলা খাদে নামিয়ে প্রশ্ন ছুড়ল ওরু, কিছু বলবে আপা? অনু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, তোর সাথে একজন দেখা করতে এসেছে। ছাদে গিয়ে দেখ, অপেক্ষা করছে বোধহয়। প্রেমিক পুরুষের হাজার কিলোমিটারের দূরত্বে নেতিয়ে যাওয়া মনটা হুট করে লাফিয়ে উঠল অরুর। হৃদগহীনে কোথা থেকে যেন প্রদীপ শিখার ন্যায় দপ করে জ্বলে উঠল এক ফালি আশার আলো। অনুর সাথে কথা বাড়িয়ে সময় নষ্ট করার সায় দিল না অরুর মন। ও তৎক্ষণাৎ গায়ে কোনোরকম ওড়নাটা জড়িয়ে ছুট লাগালো মহলের ছাদের দিকে। কৃতিকুঞ্জের তিনতলা বিশিষ্ট বিশাল মহলের লম্বা করিডর পেরিয়ে চিলেকোঠার কাছে আসতেই হাঁপিয়ে উঠল অরু। দিনের দ্বিপ্রহর চলমান, তবুও চারিদিকে চৈত্র মাসের খাখা রোদ্দুরে চোখ জ্বলে যাচ্ছে। এই সময় ছাদের দিকে তাকালেও কেমন গলা শুকিয়ে আসছে। মনে হচ্ছে পা রাখার সঙ্গে সঙ্গে পুরে ফোসকা পড়ে চামড়া উঠে আসবে। বুড়িগঙ্গা ছাপিয়ে দক্ষিণ দিক থেকে এইটুকু শীতল হাওয়া দিচ্ছে, তাও রোদ পেরিয়ে এদিকে আস্তে আস্তে হিটের উত্তাপে পরিণত হচ্ছে। অনেকগুলো দিন আমেরিকার বরফ শীতল ঠান্ডা হাওয়া থেকে এসে এই রোদকে অরুর চোখে ঝলসানো অগ্নিদাহের মতো ভয়ানক লাগছে। তাই কিছুক্ষণ চিলেকোঠার ঘরের সামনে দাঁড়িয়ে থেকে সেখান থেকে গলা ছেড়ে ডাকলো অরু, শুনছেন? এদিকে আমি। ওর প্রিয় আগন্তুক কোন দিক দিয়ে আসবে তা ঠাহর করা যাচ্ছে না। তাই সহসা এদিক ওদিক উকিঝুঁকি দিচ্ছে অরু। কিছু সময় যেতেই ওর চোখ সামনে দৃশ্যগত হলো সেই আগন্তুক। কিন্তু এ তো জায়ান্ট নয়। জায়ান্ট ধারে কাছেও কেউ নয়। অকস্মাৎ ঝাটকা টানে সামাল দিতে না পেরে হতবিহ্বল হয়ে সামনের মানুষটার দিকে গভীর চোখে তাকিয়ে আছে অরু। কেমন আছিস অরু? চঞ্চলা হাসিতে ঠোঁট প্রসারিত করে প্রশ্ন ছুড়ল নীলিমা। অনেক দিন বাদে। তাও অবাক না হয়ে মেকি হেসে অরু বলে, হ্যাঁ ভালো আছি। চিরচারিত মিথ্যা কথা, যা ওর চোখে মুখে স্পষ্ট প্রকাশ পাচ্ছে। তাও বলতে হয় তাই বলা। কিন্তু তুই হঠাৎ কৃতিক কুঞ্জে? অরুর করা দ্বিতীয় প্রশ্নে নীলিমা সহসাই হেসে উত্তর দিল, তোর সাথে দেখা করতেই এলাম। অনু আপা ডেকে পাঠিয়েছে, তোর নাকি মন মেজাজ ভালো নেই। অরু মৃদু হেসে মাছি তাড়ানোর মতো করে হাত নেড়ে বলল, তেমন কিছু না, আমি ঠিক আছি। অরুর কথার পাশে নীলিমা কিছু বলল না, শুধু নির্লিপ্ত চাহনিতে আগাগোড়া পরখ করলো ওর। মনে মনে ভাবল, এক নিখিল ভাইয়ের জন্য কি হাল হয়েছে মেয়েটার। নাদুস নুদুস মাখনের মতো শরীরটা শুকিয়ে 14 বছরের নাবালিকাদের মতো লাগছে। গলার হাড্ডি সব বোঝা যাচ্ছে। তাও বলছে ও নাকি ঠিক আছে। নিখিল ভাই যে কেন অরুর একতরফা ভালোবাসা বুঝলো না কে জানে। নীলিমা সেই তখন থেকে চুপ হয়ে আছে দেখে অরু বলল, দাঁড়িয়ে থাকবি? চল নিচে যাই। এ বাড়িতে প্রথম এলি, তোকে কৃতিককুঞ্জ ঘুরিয়ে দেখাই। নীলিমা না সূচক মাথা নাড়িয়ে অরুর হাতে হাত রেখে বলল, তোকে আমার সামনে খুশি থাকার ভান করতে হবে না অরু। আমি জানি তুই পুড়ছিস। তবে আমি জিজ্ঞেস করব না কেন এই দহন। সেটা না হয় তোর ভেতরেই থাকুক। আমি শুধু বলতে এসেছি, এভাবে মন মরা হয়ে ঘরে বসে আর কতদিন থাকবি বল? যা হওয়ার সে তো হয়ে গিয়েছে। তাই বলে তো আর জীবন থেমে থাকবে না, তাই না? আমি বলি কি, তুই আবার পড়াশোনায় মন দে। অরু না সূচক মাথা নাড়িয়ে বলল, এই মুহূর্তে একাডেমি পড়াশোনায় মন বসানোর মতো মন কিংবা মস্তিষ্কের অবস্থা নেই আমার নীলিমা। আমার একটু সময় লাগবে। তাছাড়া ইউএসএ তে আমি ইকোনমিক্সে পড়তাম। এখন আবার হুট করে এখানে কি নিয়ে পড়া শুরু করব তাও ঠিক বুঝে উঠতে পারছি না। অরুর কথাগুলো শুনে নীলিমা মাথা নাড়িয়ে বোঝার চেষ্টা করলো। পরক্ষণে চট করে বলে উঠল, অরু, তোর তো সাহিত্যে বেশ আগ্রহ। তুই নোবেল পড়তে ভালোবাসিস। তুই একটা কাজ করতে পারিস। তুই বাংলা একাডেমির সাহিত্য কলায় ভর্তি হয়ে জানা। ওখানে প্রতিদিন সাহিত্যের আসর বসে। বিভিন্ন বয়সের কবি, সাহিত্যিক, গল্পকাররা ওখানে এসে নিজের লেখা কবিতা, গদ্য, উপন্যাস এসব পাঠ করে অন্যদের উৎসাহিত করেন। ভেতরের পাবলিক লাইব্রেরিও আছে। একবারে মনোরম শান্তি শান্তি পরিবেশ। যারা একটু নিরিবিলিতে সাহিত্য চর্চা কিংবা উপন্যাস লেখায় মনন দিতে চায়, তারাই সকল ডিপ্রেশন ভুলে একাডেমিতে গিয়ে বইয়ের মাঝে কিংবা সাহিত্যে আড্ডায় ডুব দেয়।
তাছাড়া পাশের চারুকলা একাডেমিতে আমি প্রতিদিন আঁকাআঁকি আর স্বল্পচারের কাজ শিখতে যাই। তুই যদি সাহিত্য কলায় ভর্তি হোস তাহলে দুজন মিলে প্রতিদিন একসাথে যাওয়া যাবে। নীলিমার কথাটা একেবারেই ফেলনা নয়, বরং অরুর ভাঙাচোরা মনটা ভালোই আগ্রহ পেল ওর প্রস্তাবে। সেই সাথে অরুর মস্তিষ্কে খেলে গেল আরও একটা কৌশলী পরিকল্পনা। মনে মনে ভাবল, এটাই সুযোগ। মাকে ভুলিয়ে ভালিয়ে পড়াশোনার নাম করে বিয়ে দেখার থেকে আটকানো যাবে। তাছাড়া মায়ের সাহিত্যে বেশ আগ্রহ। আমি একাডেমিতে ভর্তি হতে চাই শুনলে না করবে না নিশ্চয়ই। ওরও কিছু একটা ভাবছে থেকে নীলিমা ব্যথাতুর কণ্ঠে বলল, একটু সময় নে, তারপর না হয় সিদ্ধান্ত নিস। আর হ্যাঁ, ওসব পেছনের কথা ভুলে যা। দেখবি তোর জীবনে এমন কেউ আসবে যে তোর চোখের দিকে তাকালেও ভালোবাসার গভীরতা মাপতে পারবে। হাত বাড়িয়ে নয়, হৃদয় বাড়িয়ে স্পর্শ করবে তোর সুপ্ত অনুভূতিগুলোকে। নীলিমার কথায় ওরও আশ্চর্য হয়ে বলল, কি বলছিস এসব নীলিমা? আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছুই উনি। সম্পর্কটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, এখন আর উনাকে ছাড়া দ্বিতীয় পুরুষকে আমি জীবনেও কল্পনা করতে পারি না। উনি ছাড়া অন্য কাউকে ভালোবেসে স্পর্শ করার আগে মরণ হোক আমার। নীলিমা বুঝতে পারে মেয়েটা নিখিল ভাইয়ের প্রতি খুবই সিরিয়াস। তাই এসব ভুলে যাওয়াটা আর কথা বাড়িয়ে আর মন খারাপ করল না অরুর। সহসা কথা ঘুরিয়ে শুধালো, রাখ এসব মন খারাপের কথা। আমেরিকাতে কি কি করলি তাই বল। গোধূলি বেলায় বিকেলের অসহিঞ্চু তীব্র রোদ এখন অনেকটা অসহনীয় হয়ে এসেছে। অদূরে কান ফাটানো হুইসেল বাজিয়ে একে একে সদরঘাট ছাড়ছে লঞ্চগুলো। বুড়িগঙ্গা পারে নাতিশীতোষ্ণ হওয়ায় বেগ বেড়েছে। সেই সাথে বড় আম গাছটার ছায়া ঢাকা পড়েছে শেষ বিকেলে মরা রোদ। ওরও এগিয়ে এগিয়ে হাত বাড়িয়ে একটা কাঁচা আম ছিঁড়ে ছাদের পাঁচিলে পা দুলিয়ে বসতে বসতে বলল, আয় বলছি। নিকষ আধারে ছেয়ে গেছে সন্ধ্যার আকাশ। সূর্যের শেষ লালিময়টুকু অবশিষ্ট নেই আর। চারিদিকে ভাবসা গরম। শেষ রাতে কালবৈশাখী ঝড় হলেও হতে পারে। পশ্চিম আকাশে বিদ্যুৎ চমকানোর গতিবেগ দেখে তাই মনে হচ্ছে। ওরও মাত্রই নীলিমাকে গেট থেকে রিকশায় তুলে দিয়ে ফিরে এলো। ভাবসা গরমে জীবন অতিষ্ঠ। তার ওপর হাঁটু সমান লম্বা চুল। অনেকটাই শুকিয়ে যাওয়াতে এত লম্বা চুলের ভার বইতে আজকাল কষ্ট হয়ে যায় ওরুর। ও কোনো রকমে চুলগুলো মাথার উপরে চড়ো করে বাঁধতে বাঁধতে অন্দরমহলের দিকে যাচ্ছিল। তখনই ওপাশের বাগানবিলাসের ঝোপের আড়াল থেকে ওর কানে ভেসে আসে ক্রন্দনরত অনুর অস্পষ্ট কিছু কথা। অনুর কথাগুলো ভালোমতো ঠাহর করার জন্য এগিয়ে গিয়ে বাগানবিলাসের অন্য পাশে দাঁড়াতে ওরু শুনতে পেল কান্নারত অনুর শেষ কথা। আমার বিয়ে হয়ে গিয়েছে প্রত্যয় সাহেব। আমি আপনাকে দেওয়া কথা রাখতে পারিনি। আমার জন্য দ্বিতীয়বার আপনাকে কষ্ট পেতে হলো। কিন্তু বিশ্বাস করুন, আমি মোটেই ভালো মেয়ে নই। খুব খারাপ। সব ছেলের সাথে এমন ভালোবাসার নাটক করি। আমি আপনার এক্স তিন্নির থেকেও খারাপ। আমাকে বিয়ে করে আপনি একটুও ভালো থাকতেন না। তাই যা হয় ভালোর জন্যই হয়। ভবিতব্য মেনে নিন। আর আমাকে ভুলে যান। ওপাশ থেকে প্রত্যয় কি বলল না বলল কিছুই শোনা গেল না। উল্টো অনু তাড়া দিয়ে বলল, আমার স্বামী ডাকছে প্রত্যয় সাহেব। আমাকে যেতে হবে। কাল বাসর রাত ছিল কিনা, ডাকবেই তো। এখন রাখছি। আর কখনো কথা হবে না আমাদের। দোয়া করি আপনি আমেরিকাতে সত্যিকারের সোলমেট কাউকে না কাউকে পেয়ে যাবেন। তখন আমাকে কিংবা আমার দেওয়া পাথরের মতো আঘাতগুলোকে মনে পড়বে না আর। আপনি খুব সুখী হবেন। এরপর কল কাটার পিকপিক আওয়াজ হলো। বোধহয় প্রত্যয় লাইনটা কেটে দিল। আর আমি এও জানি আপনার মতো প্রিয়র হার্টকে কষ্ট দিয়ে আমি কোনোদিনও সুখের মুখ দেখতে পাবো না। আর না আপনাকে কখনো ভুলতে পারবো। অস্পষ্ট কথাটা বলেই শুকনো মরমরে পাতার ওপর ধপ করে বসে পড়ে বোবা কান্নায় ভেঙে পড়ল অনু। অনুর এহেন হাল না হলে ওরও হয়তো ছুটে গিয়ে প্রত্যয়ের সাথে কথা বলতে চাইতো। প্রত্যয়ের মাধ্যমে কৃতিকের খোঁজ নিত। কিন্তু এখন সেটা সম্ভব নয়। আপাতত সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে রাগে ফুঁসছে ওরও। বনের ওপর রাগটা যেন পাহাড় সমান উঠে এসেছে। আগ্নেয়গিরির সুপ্ত লাভার মতো উত্তপ্ত হয়ে উঠেছে মস্তিষ্কটা। অরু নিজের রাগ দমাতে না পেরে বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে অনুর সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, এভাবে শুধু শুধু মিথ্যা বলে একজনকে কষ্টের সমুদ্রে ভাসিয়ে দেওয়ার মানে কি ছিল আপা? অনু দুহাতে মুখ চেপে কান্নার আওয়াজ সংবরণ করেছে ঠিকই, কিন্তু ওদিকে হৃদয়টা ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে অপরাগ কান্নার তালে। বোনকে এভাবে কাঁদতে দেখে মন টলল না অরুর। ও দ্বিগুণ আওয়াজে বলল, কি হলো বল আপা, কেন করলি এটা? যে মানুষটা হাজার মাইল দূরে থেকেও নাম্বার সংগ্রহ করে তোকে কল দিয়ে তোর খোঁজ নিতে ভুলল না, তাকে তুই এভাবে ফিরিয়ে দিলি। অথচ আমাকে দেখ,
চাতক পাখির মতো ছটফট করছে জায়ান্ট কৃতিকের একটুখানি খবর পাবো বলে। কিন্তু জায়ান্ট কৃতিক তো প্রত্যয় ভাইয়ের মতো এতটাও সদয় নয়। তাহলে কেন করলি এটা? অরুর কথার পাশে অনু এবার হেসকি তুলে বলল, যা করেছি চিন্তা ভাবনা করে বুঝে শুনে করেছি। তোর টেনশনে এমনিতেই মায়ের শরীরটা খারাপ যাচ্ছে। বাড়িতে প্রতিনিয়ত একের পর এক ঝামেলা লেগেই আছে। এখন যদি আমিও এসব বলে মাকে নিরাশ করি, তাহলে মাকে আর বাঁচাতে পারবো না অরু। পরিবারের বড় সন্তানের জন্মই হয় স্যাক্রিফাইস করার জন্য। আমিও না হয় মায়ের কথা ভেবে নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করলাম। এ আর এমন কি? কথা শেষ করে পুনরায় কান্নায় ভেঙে পড়ল অনু। অনুর কথায় যুক্তি আছে, কিন্তু অনুর ভালোবাসা না মানার মতো কোনো কারণ নেই। অনু তো আর নিজের সৎ ভাইয়ের প্রেমে পড়েনি, আর না কৃতিকের মতো প্রত্যয়ের সাথে মায়ের কোনো ব্যক্তিগত ঝামেলা আছে। তাহলে মাকে একবার খুলে বলতে সমস্যা কি? অনুর কান্নাকাটি দেখে ওর তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল, ও গিয়ে মাকে সত্যিটা বলবে। নরম সুরে বলবে, বোঝানোর চেষ্টা করবে। তারপর যা হওয়ার হোক। নিজের সিদ্ধান্তকে সর্বাধিক প্রাধান্য দিয়ে অনুকে রেখে দ্রুত জায়গা ত্যাগ করলো ওরু। দ্রুত পদধ্বনিতে মায়ের ঘরের দিকে এগিয়ে যেতে যেতে মনে মনে ভাবল, আমি না হয় জায়ান্ট কৃতিকের প্রেমে পড়ে খুব বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু আপা তো আর তেমন কিছু করেনি। তাহলে আপা কেন নিজের ভালোবাসার মানুষকে আপন করে পাবে না? ভর সন্ধ্যাবেলা এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে একটু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন আজমেরী শেখ। বাংলাদেশে ফিরে আজকেই প্রথম অফিসে গিয়েছিলেন তিনি। অফিস থেকে ফিরে সব ফাইলপত্র গুছিয়ে কেবলই শুতে যাবেন, তখনই হুড়মুড়িয়ে কক্ষে প্রবেশ করলো ওরু। অরুর সাথে আজকাল খুব একটা কথা বলেন না আজমেরী শেখ। অরুর চোখের দিকে চাইলে কৃতিকের জন্য এক অদম্য ব্যথাতুরু ভালোবাসার জোয়ার দেখতে পান তিনি, যা আজমেরী শেখের মোটেই পছন্দ নয়। নিজের সৎ ছেলের সঙ্গে কিভাবে তার মেয়ে, সিসি, ভাবলেও বিরক্ত লাগে তার। অগত্যা সেসব চিন্তা মাথা থেকে সরিয়ে হেডবোর্ডে গা এলিয়ে দিয়ে বইয়ের পাতায় চোখ দুটো নিবদ্ধ রেখে মেয়েকে শুধালেন, কি প্রয়োজন? অরু প্রথমে কিছুক্ষণ তটস্থ হয়ে দাঁড়িয়ে রইল। তখনই পুনরায় আওয়াজ ভেসে এলো ওদিক থেকে, কিছু বলার না থাকলে যেতে পারো, আমি একটু রেস্ট করব। মনের মাঝে সকল শঙ্কাকে হটিয়ে অরু এবার চট করে বলেই ফেলল, মা, আপা একজনকে ভালোবাসে। তুমি রেজা ভাইয়ের সাথে আপার বিয়েটা দিও না। আপা মুখ ফুটে কিছু বলবে না তোমাকে, কিন- কিন্তু ভেতরে ভেতরে কষ্টের বোঝা বইতে বইতে আপা বোধহয় মারাই যাবে। অরুর কথায় তৎক্ষণাৎ হাতের বইটা ডিভানে ছুঁড়ে মেরে গভীর গলায় প্রশ্ন করলেন আজমেরী শেখ, সে আবার কার সাথে নষ্টামি করে বেরিয়েছে? নোংরা কথাটা যে আকারে ইঙ্গিতে অরুকে বলা হয়েছে সেটা অরু ভালো মতোই বুঝতে পেরেছে। তবুও মায়ের কথা গায়ে না মেখে নরম গলায় বলল, প্রত্যয় ভাইয়া, সিএফও অফ জেকে গ্রুপ। মায়ের কথায় অরু হ্যাঁ সূচক মাথা নাড়তে কোথা থেকে যেন শক্ত চপেটাঘাত এসে আশ্রে পড়ল অরুর গালে। শরীরটা বেশ দুর্বল, তার উপর এত শক্ত চড় খেয়ে দু কদম পিছিয়ে গেল অরু। তীব্র ব্যথায় চড় খাওয়ায় গালে হাত দিয়ে চোখ দুটো খানিকক্ষণ খিচে রইল ও। অরুর দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে অনু বলল, তোকে আমি এসব বলতে বলেছি? সত্যি করে বল অরু, আমি কি একবারও বলেছি মাকে গিয়ে এসব বল? তাহলে কেন বললি? অরু ফুপিয়ে উঠে বলল, আমি তো মিথ্যে কিছু বলিনি আপা। তাছাড়া যা বলেছি তোর ভালোর জন্যই। অরু কথা শেষ করার আগে অনু তেতে উঠে বলল, কে বলেছিল তোকে আমার ভালো করতে? আমি বলেছি? আমার ভালো করতে গিয়ে এখন যদি মায়ের কিছু হয়ে যায় তখন কি করবি তুই? এমনিতে সারা ঘরে একাই অশান্তি বাঁধিয়ে রেখেছিস। আর কত অশান্তি হলে থামবি তুই? বল আমায়। অনুর প্রতিটি ঝাঁঝালো কথায় ডুকরে কেঁদে ওঠে অরু। ওর শরীরটাও যে আর নিতে পারছে না এই অশান্তি। অথচ যার কারণে এই নরক জীবনযাপন, তারই তো হদিশ নেই। সে আদৌ বাংলাদেশে ফিরবে কিনা তাও জানা নেই অরুর। অথচ সব অপবাদ, সব তিরস্কার এসে জুটল অরুর কপালে। বিয়ের পরে তো এইসব অশান্তেরই ভয় পেয়েছিল অরু। নিজের আকাশচুম্বী রাগকে দমাতে না পেরে অনু আরও কিছু বলবে, তার আগে আজমেরী শেখ বলে ওঠেন, তোমরা দুজনই এক্ষুনি বাইরে যাও। শরীরটা ভালো লাগছে না আমার, একটু একা থাকতে চাই। অনু এগিয়ে এসে বলল, মা কোথায় খারাপ লাগছে তোমার, বলো আমায়। মাথা টিপে দেব একটু? চুপচাপ বাইরে যাও। আজমেরী শেখের রাশভারী আওয়াজে অন্তরাত্মা কেঁপে উঠল অনুর। ও তৎক্ষণাৎ অরুর হাত ধরে গম্ভীর গলায় বলল, চল। চোখের পলকে খসখস করে উল্টে গিয়েছে ক্যালেন্ডারের পাতা। বাংলা ক্যালেন্ডারের শেষ পাতাকে বিদায় জানিয়ে বৈশাখ এসেছে ধরণীতে। অরুরা বাংলাদেশে ফিরেছে প্রায় 1 মাস হতে চলল। বৈশাখে পা দিতে না দিতে প্রায় প্রতিটি বিকেলে আকাশ কালো করে তীব্র ঝড়ে ফেটে পড়ে প্রকৃতি। আজকেও তেমন এক বিকেল। মেঘ তো নয়, যেন আকাশ জুড়ে বনু মহিষের পাল।
সেথা থেকে গুড়গুড়িয়ে ভেসে আসছে কালবৈশাখীর সংকেত। চারিদিকে ঘূর্ণি হাওয়া বইছে। একাডেমি গেট দিয়ে বেরিয়ে ওরু দ্রুত পা চালাচ্ছে বাড়ির দিকে। আজ পুরো রাস্তায় একটাও রিকশার দেখা নেই, যার ফলস্বরূপ পায়ে হেঁটে বাড়ি ফিরতে হচ্ছে ওরুকে। তবে মেইন রাস্তা ছেড়ে গলির মোড়ে ঢুকতেই দেখা মিলল চেনা পরিচিত একটা সাদা গাড়ির। ওরু ফুটপাত ধরে এগিয়ে আসতে সহসা গাড়ির কাছ নামিয়ে কিছুটা ঘাড় বেঁকিয়ে উ- উকি দিল ধূসর রঙের সিকোয়েন্স পাঞ্জাবি পরিহিত এক সুদর্শন। চোখে তার রোদ চশমা। ওরু কাছাকাছি আসতেই লোকটা আগ বাড়িয়ে বলল, আরে অরোরা যে। ওরু সম্মোহিনী হেসে জবাব দিল, জি অমিত ভাই। অমিত আরিয়ান, বাংলা একাডেমিতে যার যাতায়াত অহরহ। থাকবে নাই বা কেন। এ পর্যন্ত বেশ কয়েকটি নামকরা উপন্যাস আর ছোট গল্প প্রকাশিত হয়েছে তার। বছরের বেস্ট সেলারের তালিকায় তার বইয়ের নাম সর্বাগ্রে। সাহিত্যকলার সদস্যদের কাছে অমিত আরিয়ার নামটা সেলিব্রিটিদের মতোই, যে একাডেমিতে আসলে হইচই লেগে যায় পুরো একাডেমি জুড়ে। কেউ নিজের পছন্দের বইয়ের পাতে অটোগ্রাফ নেয়, তো কেউ পাশে দাঁড়িয়ে সেলফি। মূলত গত বছর অমিতের যে রোমান্টিক জনরার উপন্যাসটি বের হয়েছে সেটার পর থেকে অমিতের জনপ্রিয়তা তুঙ্গে। ওরও স্বভাবসুলভ সেই উপন্যাসটা পড়েছিল। পড়ার পরে বুঝেছিল অমিত আদতে কতটা জ্ঞানের অধিকারী। একাডেমিতে নবীনদের বেশ ভালো উৎসাহ দেয় অমিত, সেই সাথে ছোটখাটো টিপস। সেখান থেকে মূলত অরুর সাথে মুখ চেনাচিনির পরিচয়। দেখা হলে নিজের ছোট বোনের মতো লেখালেখিতে দু এক লাইন উৎসাহ দিয়ে যান অরুকে। ওরও বড় ভাইয়ের মতোই শ্রদ্ধার নজরে দেখে অমিতকে। মাঝে মধ্যে নিজের থেকে দু একটা প্রশ্নও করে বটে, যদি তার বিশাল জ্ঞান ভাণ্ডার থেকে একটু একটু আহরণ করা যায় সেই উদ্দেশ্যে। তাছাড়া অমিতকে শ্রদ্ধা না করার কোনো কারণ নেই। আজ অবধি কখনো কোনো মেয়েঘটিত কিংবা কোনো খারাপ স্ক্যান্ডেলে নাম জড়ায়নি অমিতের। ওরও অন্তত শোনেনি কখনো। এই গলিতে কি করো হুম? অমিতের প্রশ্নে ভাবনার সুতো ছিল অরুর। মৃদু হেসে জবাব দিল, এই গলিতেই থাকি আমি। ও এম জি, কোথায় থাকো? অরু ইতস্তত কণ্ঠে বলল, জি, কৃতিক কুঞ্জে। আজকাল বাড়ির নামটা মুখে নিতেই কেমন যেন দম আটকে আসে অরুর। বাড়ির নামেও যে তার স্মৃতি জড়িয়ে। অমিত আশ্চর্য হয়ে গেল অরুর কথায়। চোখ দুটো বড় বড় করে বলল, তুমি চৌধুরী বাড়ির মেয়ে? জামশেদ জায়ান তোমার কি হয়? এত ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করল না অরুর। তাই গতানুগতিক কথা এড়িয়ে অরু বলল, আকাশ কালো করেছে, মনে হয় ঝড় আসবে। আমি আসি অমিত ভাই। আরে কোথায় যাচ্ছ? "উম, গাড়িতে এসো, আমি এগিয়ে দিচ্ছি, ঝড়ে পড়বে তো।" অরু দ্রুত পা চালাতে চালাতে বলল, দরকার নেই, চলে যেতে পারবো। ওরও চলে যেতে গিয়েছে অনেকক্ষণ। অমিত এখনো সেদিকে তাকিয়ে। থাকতে থাকতে ঠোঁট উল্টে বলল, এত সুন্দর ফুটফুটে মেয়েটা সবসময় মুখ কালো করে থাকে, কিসের এত দুঃখ ওর? অরু ঘরে ঢুকে ব্যাগটা সোফার উপরে ছুঁড়ে ফেলে ডাইনিংয়ে গিয়ে ঢকঢক করে এক গ্লাস পানি পান করলো। পানিটা শেষ হতেই কানে ভেসে এলো মামির গা জ্বালানো কথা। বিদেশ থেকে এক কাহিনী করে এসেছে, এখন আবার সন্ধে পর্যন্ত বাইরে বাইরে ঢ্যাং ঢ্যাং করে বেড়াই। আমিও দেখবো আজমেরি কিভাবে বিয়ে দেয় এই ধিঙ্গি মেয়েগুলোরে। একজনকে তো এই বাড়ির ছেলে ফুর্তি করে ছেড়ে দিল। কই, আর তো এলো না। জানি জানি, আর আসবেও না। যা নেওয়ার ছিল তা তো নিয়েই নিয়েছে। এখন আর কি করবে এই হাড়হাড্ডিওয়ালা মেয়েকে দিয়ে? ওরও জানে মামি চোটে আছে, চোটে থাকারই কথা। সেদিন অনুর ব্যাপারে সত্যি কথাগুলো বলে দেওয়ার পর থেকে আজমেরি শেখ বিয়েটা নিয়ে কথা বাড়ায়নি। সেই তেজে মামিরও আর কৃতিককুঞ্জ ছাড়েনি। সেও দেখতে চায় ঠিক কতদিন আর মেয়েকে বিয়ে না দিয়ে থাকতে পারে আজমেরি। তার সোনার টুকরো ছেলেকে অনুর সাথে বিয়ে দিয়ে তবে এ বাড়ি থেকে যাবে সে। অন্যান্য দিন চুপচাপ থাকলেও আজ একটু বেশিই বেড়েছে মামি। তার কারণ আজ বাড়িতে অনু আর মা নেই। ব্যবসায়ী কাজে শহরে গিয়েছে বাইরে। শরীরটা ভালো না থাকার কারণে সাথে করে অনুকেও নিয়ে গিয়েছে। সেই সুযোগে অরুকে আজ ইচ্ছে মতো কথা শোনাচ্ছে জাহানারা। জাহানারা যখন এ বাড়িতে ছোট সাহেবকে জড়িয়ে অরুকে হাজারটা নোংরা কটাক্ষ করায় ব্যস্ত, তখনই হন্তদন্ত হয়ে বাইরে থেকে ছুটে আসে রূপা। কোনো মতে হাঁপাতে হাঁপাতে গলা ছেড়ে ডেকে বলে, মা, লম্বা মতো একটা ভাইয়া রেজা ভাইকে ইচ্ছে মতো পেটাচ্ছে। ওরও ২ পয়সার ইন্টারেস্ট নেই ওদের মারামারিতে। রেজা গোল্লায় যাক তাতে ওর কি। সেই হিসেব মতে ব্যাগটা নিয়ে উপরের দিকে হাঁটা দিল ওরু। জাহানারা হকচকিয়ে উঠে বলল, কে এসেছে সত্যি করে বল। ওরু জবাব দিল না। এক ঝাটকায় নিজের হাত ছাড়িয়ে ছুটে গেল সদর দরজার বাইরে। তবে কৃতিকের দিকে আর এক পা এগোতে না দিয়ে ওকে আবারও শক্ত করে চেপে ধরল জাহানারা।
হুট করে এভাবে টেনে ধরা সদর দরজায় হুমড়ি খেয়ে পড়ে গেল অরু। ঠিক তখনই একজোড়া মোহবিষ্ট ভাসা ভাসার চোখ স্থির হয়ে রইল অরুর চোখে। চোখের সামনে অরুকে দেখা মাত্রই হাতের হকস্টিকটা দূরে ছুঁড়ে মারল কৃতিক। তারপর দাঁড়িয়ে রইল রেজার পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়। কৃতিককে এভাবে দাঁড়িয়ে পড়তে দেখে হকচকিয়ে উঠল অরু। এক্ষুনি তো রেজার চেলাপেলারা কৃতিকের ওপর নিজেদের রাগ ঝাড়তে উদ্যত হবে। তাহলে এভাবে দাঁড়িয়ে পড়ার কি মানে? অরু সেদিকে তাকিয়ে দুহাতে ভর করে উঠতে যাবে, তখনই কৃতিককে একের পর এক তীব্র কষাঘাত করতে লাগলো রেজার লোক। সঙ্গে সঙ্গে আবারও মুখ থুবড়ে পড়ল অরু। চোখের সামনে নিজের স্বামীকে এভাবে মার খেতে দেখে হৃদয়টা দুমড়ে মুচড়ে ছিঁড়ে যাচ্ছে ওর। অথচ কৃতিক অরুর দিকে এক ধ্যানে তাকিয়ে মার খেয়ে যাচ্ছে। মার খেতে খেতে এক পর্যায়ে ঠোঁট কেটে ফিনকে দিয়ে রক্ত বেরিয়ে এলো কৃতিকের। ও হাতের পিঠ দিয়ে ঠোঁটের রক্তটুকু মুছতে মুছতে ক্রু হাসল অরুর পানে চেয়ে। কৃতিক কুঞ্জে দাঁড়িয়ে কৃতিক কুঞ্জের মালিকই কিনা মার খাচ্ছে, তাও আবার বাইরের লোকের হাতে, শুধুমাত্র অরুকে কাঁদানোর জন্য। এবং সেই উদ্দেশ্যে সফলও হয়েছে। অরু বেশ কষ্ট পাচ্ছে, যার প্রেক্ষিতে পৈশাচিক হাসিতে প্রসারিত হলো কৃতিকের দুঠোঁট। তবে এই অসহনীয় দৃশ্য আর সহ্য করতে পারল না অরু। গলা ছেড়ে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলল, ওনাকে মারছো কেন? ছাড়ো, উনি এই বাড়ির ছোট সাহেব। ওর শেষ কথাতে চমকে উঠে ভয়ে তটস্থ ও দুকদম পিছিয়ে গেল সকলে। তবে শেষ রক্ষা হলো না আর। কৃতিক কিছু না বললেও এলিসা, অর্ণব আর সায়র গাড়ি থেকে নেমে এই দৃশ্য দেখে দৌড়ে এসে এক একটাকে ইচ্ছামতো রামধোলাই দিয়ে মুখ বেঁকিয়ে দিল। আর কৃতিক ধীর পায়ে এগিয়ে গেল অরুর দিকে। অরুও কোনো মতে হাতের তালুতে ভর করে উঠে দাঁড়ালো, এই আশায় হয়তো এখনই ঝড়ের বেগে ছুটে এসে ওকে বুকের মাঝে জাপটে ধরবে কৃতিক। কিন্তু আদতেও তেমন কিছু হলো না। কৃতিক এগিয়ে এসে অরুকে ধরা তো দূরে থাক, ওর ধারে কাছেও এলো না। উল্টো অরু এগিয়ে এসে ওর ক্ষতস্থানে হাত ছোঁয়াতে গেলে বিদ্যুৎ বেগে দূরে সরে যায় কৃতিক। সোনামণিরা, এইখানেই পর্বটা শেষ হয়েছে। তোমাদেরকে বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, আমি এই পর্বটা সকাল থেকে রেডি করছি। আমার কলেজে ২ দিন অ্যাসাইনমেন্ট থাকার কারণে আমি এত পরিমাণে এত টেনশনের মধ্যে ছিলাম বলার মতো না। আর তোমরা অনেকেই আমার উপরে রাগ করছো যে, "আপু, আপনি ২ টা উপন্যাস শেষ না করেই কেন আরেকটা উপন্যাস শুরু করলেন?" তোমরা আমার ব্যাপারটা বুঝতেই পারছো না। ওই উপন্যাসগুলোর ভিডিওতে ভয়েস আমি অনেক আগেই দিয়ে রাখছিলাম। তোমরা যেন বোরিং ফিল না করো, ওইজন্য আমি ওই ভিডিওগুলো আপলোড করে দিলাম। যেন তোমরা অন্তত নতুন কোনো উপন্যাস শোনো। আমি একটু ফ্রি হলে আবার নিয়মিত ভিডিও দেওয়া শুরু করব। কিন্তু তোমরা এই ব্যাপারটা বুঝছো না, উল্টা তোমরা আমার উপরে অনেক মান অভিমান করছো। তোমাদেরও দোষ না, আসলে পরিস্থিতিটা এমন হয়ে গেছে। যাই হোক, আমি চেষ্টা করব কাল থেকে নিয়মিত ভিডিও দেওয়ার। আর তোমাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা। আর তোমাদের সবার জন্য দোয়া করি তোমরা যেন সুস্থ থাকো। কারণ সুস্থতা সবথেকে বড় একটা নিয়ামত। আমি যেন তোমাদের জন্য আরো বেশি, বেশি করে পরিশ্রম করতে পারি সেই দোয়াটা অবশ্যই কইরো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওতে যদি এখনো লাইক, কমেন্ট, শেয়ার না করে থাকো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। খুব শীঘ্রই হয়তো ৩০,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে। ৩০,০০০ সাবস্ক্রাইবার হলে আমি তোমাদের সামনে লাইভে আসবো ইনশাআল্লাহ। অনেক ইচ্ছা এটা আমার। যাই হোক, আল্লাহ হাফেজ।